আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে জানাই ইভিনিং ফায়ারফ্লাইজ পাওয়ার্ড বাই টিনেজার্স এ স্বাগত। সাথে রয়েছে আমি জুয়েনার, এবং আজকে আমার সাথে রয়েছে নেসক্যাফে সেই বিখ্যাত জলিল, অর্থাৎ তারিক জামান ভাইয়া। আজকে আমরা ভাইয়ার সাথে অনেক গল্প করব, এবং শুরুতে আপনাদেরকে বলে দিতে চাই যে অত্যন্ত দুঃখিত, এবার আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। তবে চেষ্টা করবো এরপর থেকে আমরা আবার নিয়মিত আসার। এবং আরো একটি খবর, সেটা হলো যে আমাদের ইভিনিং ফায়ারফ্লাইজের ফার্স্ট সিজনের লাস্ট এপিসোড আজকে। আর আমাদের আজকে ফার্স্ট সিজনের লাস্ট গেস্ট তারিক জামান ভাইয়া। তো চলুন তার সাথে অনেক গল্প করব, তার সম্পর্কে জানবো, যেহেতু সে একাধারে অ্যাক্টর, মডেল এবং অনেক ভালো ভালো কাজ করে চলেছে। তো দেরি না করে চলেন শুরু করে দিই। এবং অবশ্যই আপনাদের কমেন্টস যা আর জানানোর, আমাদেরকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। হ্যালো ভাইয়া, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ জুয়েনা। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। এন্ড তোমাকে আমরা পেয়ে আজকে অনেক বেশি হ্যাপি। সেই বিখ্যাত জলিল নেসলের অ্যাকচুয়ালি। তো ধন্যবাদ, আমারও খুব ফার্স্টে, ভালো লাগতেছে লাইভে এসে তোমাদের সাথে। এবার তুমি আমাকে আমারও খুব ভালো ফার্স্টে এটা লাগতেছে তোমাদের বলো, সাথে গান করে। তুমি আমাকে ফার্স্টে আগে এটা বলো যে হলো কোয়ারেন্টাইন কিভাবে কাটছে। আগে এটাই শুনি, এখনকার যেটা লেটেস্ট খবর হওয়ার কথা। কোয়ারেন্টাইন কাটতেছে হইলো খাই, ঘুমাই, সিরিজ দেখি, মুভি দেখি, আবার খাই দাই ঘুম, রিপিট। মাঝে মাঝে অনলাইন ক্লাস করি। আর সবচেয়ে বাজে এফেক্ট যেটা হয়েছে, ঘুমের শিডিউল চেঞ্জ হয়ে গেছে। আমি এখন সকালে ঘুমাই, রাতে উঠি, এরকম situation হয়ে গেছে। সকালে ঘুমিয়ে রাতে ওঠা, এরপর সারা রাত জাগা। হ্যাঁ, এখন তো ফ্রি টাইম, হ্যাঁ, শুধু এই ফ্রি টাইম সিচুয়েশন ফ্রি টাইম, তো আমার এই এখন। টাইম গুলাতে রাতে উঠি কি না, করা মানে হয় দুপুরে বা বিকালে। বেশিরভাগ? মানে নতুন কি করছো এই সময়? অনেকে অনেক কিছু করছে, অনেক কিছু চেষ্টা করছে, তুমি কি করছো? খুব নতুন কিছু আসলে করা হইতেছে না, আমি জাস্ট সিরিজ দেখে দেখে টাইম পাস করতেছি, অনলাইন ক্লাস করি, এই। আচ্ছা। তো আগে এবার তোমার একটু কাজের কথায় আসি যে আর এখন এখন অনেকটা আম, কি বলবো, যে দেশের পরিস্থিতি ঠিক না হলেও সব কাজ শুরু হয়ে গেছে। তেমন তোমার কি শুটিং শুরু হয়ে গেছে? মানে শুটিং তো শুরু করছে অনেকেই, প্রোডাকশন সবাই মোটামুটি করতেছে নিজেদের মতো করে যতটুকু পারা যায়। আমি অলরেডি দুইটা করছি, মানে ওইরকম এর মধ্যেই করতে হয়েছে, এই। আর পাশাপাশি পড়াশোনা তুমি কিসে করছো, একটু আমাদের দর্শকদেরকে যদি বলো। পড়াশোনা আমি করতেছি হলো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ফিফথ সেমিস্টার। সায়েন্স, কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং এর ফিফথ সেমিস্টার করছো। তো এই যে লং টার্ম কোর্স পড়াশোনা পাশাপাশি শুটিং ম্যানেজ কিভাবে করছো? ম্যানেজ আসলে করতে হয়, cause একসাথে হয় না এটা আসলে। যদি আমি এটা করতে যাই তাহলে আমার একটু স্যাক্রিফাইস করতে হয় সেটা, মানে দুইটা আসলে একসাথে ম্যানেজ করা পসিবল। দেখা তো যায় আমি হচ্ছে, একটা কাজ করতে গেলে আমার একটা ক্লাস মিস দিতেই হয়, বা আমার সিটি মিস দিতেই হয়, মানে কিছু না কিছু যায় আমার, মানে খুব যে আমি দুইটা একসাথে ম্যানেজ করি, আমি এখানে গেলে আমি এখান থেকে একটু স্যাক্রিফাইস করতে হয়, স্বাভাবিক। মানে এতটা দুটো ইজি কাজ না। একসাথে মেনটেন করতে গেলে কিছু একটা তো স্যাক্রিফাইস করতেই হবে কখনো কখনো। তো তুমি আমাকে এটা বলো যে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি মিডিয়ার সাথে জড়িত? কিভাবে আসা হলো এই মিডিয়া জগতে? না, আমার ফ্যামিলির কেউ এটার সাথে জড়িত না। হুম। আর আমি আসলাম, আমার ইচ্ছা ছিল, মানে ইচ্ছা থাকে না অনেকের যে একবার হইলো কিছু একটা কাজ করবে, ছোট বড়। তো এরকম ইচ্ছা থেকে একবার ট্রাই করে চিন্তা করছিলাম যে ট্রাই করে দেখি, হইলে হইলো, না হইলে নাই। হওয়াটা যে জরুরি তা কিন্তু না, ট্রাই করে দেখি হয় নাকি। তো আমি থাকি পুরান ঢাকায়। তো এই জায়গায় আমি মানে মিডিয়ার কাউকেই চিনতাম না,
মানে এমন আচ্ছা। কাউকে চিনতাম না যে মিডিয়ার কাউকে চিনে, মানে এমন একটা অবস্থা। বাট আমার ইচ্ছে ছিল যে তো আমি কি করছি, গ্রুপে ফেসবুকে অনেক সার্চ করছি যে কিভাবে কিছুতে একটা পলিসি বের করতে হবে। হুম তো হুম। আমি সামহাও একজনের পাইছি যে মিডিয়া রিলেটেড, বাট অত আহামরি লেভেলের কেউ না। উনি আচ্ছা আচ্ছা। যেটা করে মিডিয়াতে তা হইলো ওই যে মডেলদের পিছনে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট সাপ্লাই দেয় না, হুম হুম মানে হুম। থাকে আচ্ছা আচ্ছা। ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যাদের ব্লাড দেখা যায় বোঝা যায় না, জাস্ট বুঝে যায় যে পিছিয়ে আছে। সো ওইগুলা ম্যানেজ করতে উনি। আচ্ছা সো আচ্ছা। আমি এখন ওনাকেই পেয়েছি, তো আমি এখন ওনাকেই নক করছি, ভাইয়া আমি কাজ করতে চাই। এখন উনি তো আমাকে ওরকম ভালো কিছু দিতে পারবেন এটাও জানি। সো বলছে ঠিক আছে, তুমি এগুলো করে তুমি করবা, চল চল চলে আসো। তো আমি প্রথম 2-1 দিন এইভাবে গেছি অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। পরে ওকে। যে বসে থাকতাম পিছে, প্রথম ভালো লাগতো। আমি কাজটা কি আমি আমি ছিল? কম একটা কাজ করছিলাম, ওইটা মেবি প্রাণাপের বিজ্ঞাপন ছিল। আচ্ছা। সো এখানে মেইন মডেল ছিল, তো পিছে অনেক মানুষ লাগতো, ছেলে পেলে। হুম হুম হুম। সো আমি গেছি, আমার ভালো লাগতেছিল যে হ্যাঁ শুটিং দেখতে আসছি, মানে আমি ওইটাই এনজয় করছিলাম যে হ্যাঁ এক্সপিরিয়েন্স শুটিং হচ্ছে। দেখতে আসছি। হ্যাঁ ভালো লাগতেছে, অনেক মানুষ আছে, পরিচিত হইতেছে অনেকের সাথে। তো সব মিলে আমার ভালো লাগতেছিল ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি আবার গেলে তো, মানে আমি যখনই যেতাম, তো অনেক মানুষ নিত কিন্তু ওইখানে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের জন্য কিন্তু অত ফেস এগুলা কিছু মেটার করে না, কতটা ব্লাড থাকবে পিছে থাকবে, জাস্ট ওদের সংখ্যাটাই হুম মেটার করে। হুম। সো ওরা যাদের দরকার নিয়ে যেত, যারে পাইতো তারই নিয়ে যেত। তো আমিও যেতাম ওদের সাথে। সো ওইখানে দেখা যেত মাঝে মধ্যে আমাকে একটু দেখতে ভালো লাগতেছে এরকম এরকম। সো দেখা যেত কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা ডিরেক্টর মাঝে মধ্যে আমাকে পিছের থেকে ডাক দিয়ে নিয়ে আসতো, আচ্ছা তুমি আসো, তুমি একটু সামনে আসো, তুমি একটু সাইডে থাকো, মানে আমাকে নিত ওরা, মানে কোনো সিনে লাগে না, আচ্ছা আচ্ছা। মডেলদের পাশাপাশি তো অন্য আর্টিস্টের লাগে। তো তো আমি চিন্তা করতাম আমাকে এইভাবে নিত এমন, আমি ব্যাকগ্রাউন্ড আর্টিস্টে কাজ করতে যাইতাম ঠিক আছে, বাট ব্যাকগ্রাউন্ড আমার ফরচুনেটলি থাকা হইতো না। কোনো না কোনো সিনে এক আচ্ছা আচ্ছা। সেকেন্ড 2 সেকেন্ডের ফোকাস আমি পেয়ে যেতাম। আচ্ছা আচ্ছা। তো আমি 2018 সালে গাজীপুরে একটা কাজে যাই, রবির বিজ্ঞাপন ছিল এটা। আচ্ছা। ওইখানে আমি ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে গেছি। তো ওইখানে অনেক মানুষ গেছে, মসজিদের একটা সিন, নামাজ পড়বে অনেকজন এরকম। হুম তো হুম। দেখা গেছে যে একটা মানে একটা মডেল কাজ করার কথা ছিল, ওই মডেলটা হয়তো আসে নাই বা ম্যানেজ হয় নাই সামহাও। হুম সো হুম। ওই যে ওটার যে কাস্টিং ডিরেক্টর ছিল রাতুল ভাইয়া, সো উনি হঠাৎ করে আমাকে নোটিস করছে। আচ্ছা। আমি এখানে ব্যাকগ্রাউন্ড আমি ঘুরতেছি আমার মতো করে। পরে আমার সাথে এসে কথা বললো, কি করো তুমি, কি নাম তোমার, অনেক কথা টথা বলার পর পরে somehow ওই রোলটা আমাকে দিয়ে দিল। পরে ওই রোলটা দেওয়ার পর ডিরেক্টর খুশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তারপরে তো এভাবেই জার্নিটা শুরু। হ্যাঁ, তো তারপর আমি চিন্তা করছি কি হ্যাঁ তাহলে তো আমি ট্রাই করলে আরো ভালো করতে পারবো, পিছিয়ে তো এগুলো করে তো লাভ নাই। হুম হুম তারপরে হুম। অবশ্যই। তারপর আমি জানতে পারলাম যে অডিশনের সিস্টেম হয়, রাতুল ভাই আমার আরো ডাকলো যে অডিশন দাও। তারপর হুম অডিশন দিলাম। আমি নেসলের যে বললো না যে নেসলের বিজ্ঞাপনটা, হুম হুম হুম। এই ওইটাও রাতুল ভাইয়া আমাকে ডাকছিল অডিশন। ওয়াও। তো এখান থেকে এরকম আস্তে আস্তে পরে আমি সিচুয়েশন বুঝলাম যে এখন অডিশন দিতে হয়, সিলেক্ট হতে হয়, এইভাবে করতে হয়। কখনো সিলেক্ট হই কখনো হই না, বাট প্রসেসটা আমি পরে আস্তে আস্তে জানলাম, অনেকের সাথে পরিচিত হইলাম। মানে হুম হুম। পরিচিতি বাড়লো, একটা কাজে 2 জন, 2টা কাজে 4 জন, এরকম করতে করতে পরিচিতি বাড়তে থাকলো। এই তারপর থেকে আচ্ছা। কন্টিনিউ, মানে যতটুকু করা যায়। তোমার এই নেসলের অ্যাডটা কিন্তু ভীষণ জনপ্রিয় হয়েছিল এবং তুমিও বলেছিলে যে তোমার এই অ্যাডটা ভীষণ পছন্দের, তো এইটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। এটার এক্সপিরিয়েন্সটা হইলো, এটা আমার খুব মজার এক্সপিরিয়েন্স। তো আমি অডিশনে রাতুল ভাইয়ের কাছে ঝাড়ি খেয়েছি, একদিন পারতেছিলাম না। আচ্ছা। বলতেছে এইভাবে কেন করতেছো, ওইভাবে কেন করতেছো, এইভাবে বলে এইভাবে বলে, মানে আমি কি পরে আমি অডিশন দেওয়ার পর রাত আমার বলতেছে মন খারাপ করছো তুমি, আমি বলছি না ভাইয়া। পরে আমাকে সিলেক্ট করছে। হ্যাঁ ঠিক আছে। তারপর আমি আবার চিন্তা করতেছিলাম, আর তখন তো আমাকে কেউ চিনেও না, আমার এমন না যে কেউ চিনে, কাছেও তো করি। তো আমি একটু চিন্তা করছিলাম ঘরে বসে বসে যে পতাকাওয়ালা থাকবো, এটা কোনো কথা? মানুষ কত সুন্দর সুন্দর বস থাকে, হ্যান্ডসাম থাকে, আর আমি পতাকা ওয়ালা। পরে আবার চিন্তা করলাম না থাক, ক্যারেক্টার তো ক্যারেক্টারই। হ্যালো। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, তারপরে শুনছি। পরে শুটিং এ গেলাম।
তো ওইখানে শুটিং এ যাওয়ার পর সবাই আমাকে চিনতেছে, মানে আমি তো তখন এত কিছু জানি না। অ্যাড এর ক্লায়েন্ট থাকে, ওরা এসে এসে আমার দেখেই বলতেছে এটা হলো পতাকাওয়ালা, এটা হলো পতাকাওয়ালা। তো আমি এক ভাইয়ারে বলতেছি কি, আচ্ছা আপনি বুঝলেন কেমনে আমি পতাকাওয়ালা? পরে হ্যাঁ। বলে ওই যে অডিশন দেখে আমরাই সিলেক্ট করছি তোমার, তোমার তোমার ফেসটা যায় আসলে, মানে তোমার সব সব দিক দিয়ে যায়, মানে তুমি স্পর্শ করতে পারবা, আবার যখন গ্রামীণ ক্যারেক্টার দরকার ওটাও করতে পারবা, মানে তোমার মধ্যে এই অ্যাবিলিটিটা আছে আমার মনে হয়েছে, তাই তোমাকে আমরা সিলেক্ট করছি। তো ঠিক আছে। তো আরেকটা কথা, তোমরা মানে যত ইজিলি দেখো বিজ্ঞাপনটা অত ইজি না। আমি মানে এমন সিচুয়েশন হয়েছে আমার, ওইখানে আমার একটা চা খাওয়ার সিন আছে, যে আমি চা আচ্ছা। খাইতে থাকি। তো ওইখানে কি হয়েছে, মানে লাস্ট পর্যন্ত এমন অবস্থা হয়ে গেছে যে ওইটা আর চা ছিল না, মানে দেখতে চায়ের মতো ছিল, এখন ওইটাই খাইতে হইতেছে আমার বারবার। তো লাস্ট টাইম একটা জিনিস, মানে একটা শট মনে করো এই অ্যাঙ্গেল নিছে, ওই অ্যাঙ্গেল থেকে নিছে, বড় অ্যাঙ্গেল থেকে নিছে, মাস্টার শট নিছে, সব নিয়ে আমার এতবার খাইতে হয়েছে, এতবার খাইতে হয়েছে, মানে শুট শেষে আমি বমি করছি, লিটারালি খালি বমি করছি কন্টিনিউসলি, মানে এত গেছে। তারপর যখন আমি ভালো হইলো, শুটটা হইলো, খুব ভালো লাগলো, মানে এত মানুষ প্রশংসা করছে আমার। আর ওইটা তো আমার লাইফের ফার্স্ট ডায়লগ, ডায়লগ ওয়ালা একটা কাজ, এক লাইনে দিছি বাট ওইটাও ডায়লগটা একটু আমাদেরকে শোনাও না। ভুলে গেছি তো আজকে নাকি এটা। তো it was your favorite task, you should remember. না আমার মনে আছে, মেবি আমাকে যে ভাইয়াটা প্রশ্ন করছিল যে এত রাতে আপনি একা বাড়িতে ভয় করে না? তা আমি বলছিলাম কি, ভয় কিসের, পতাকা আছে না কান্দে, দেশের পতাকা থাকলে ভয় ডর বুঝি না। Wow, amazing. That's truly amazing. তো এটা দিয়ে তোমার ফার্স্ট বলা যায় যে একটা ভালো ফোকাস পয়েন্ট ক্যামেরার সামনে যে কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য হয়েছে। তো এটা এরপর অ্যাডভার্টাইজমেন্টের জন্য এটাই আমার ফোকাস, হ্যাঁ। Because এরপরে কি এটা কাজ মানে কি করেছো হয়েছে, তুমি? যেমন হলো তুমি তোমার আরো কিছু কাজ যেমন আমরা দেখেছি, একটা হলো ডায়াবেটিক রিলেটেড একটা টাস্ক ছিল, সেখানে আচ্ছা খুব কম এজে একটা, মানে এই জিনিসটা দেখার পর অনেকে যেটা স্বাভাবিকভাবে ভয় পায় যে এত কম এজে হয়ে গেল তাহলে আমার কি হবে, এটা তো স্বাভাবিক এল্ডার্স দেওয়া হওয়া উচিত। তো এই যে মোটিভেশনটা বা এই যে একটা মেসেজ তুমি তোমার ওই অ্যাডভার্টাইজের মাধ্যমে আমাদেরকে দিয়েছো, এইটা এখন এখানে একটু এক্সপ্লেন করো। এক্সপ্লেন করবো বলতে কি, আমি কি যেদিন সকালে শুটে যাই তখন আমি জানতাম না যে স্টোরিটা কি। এখন মনে করো কি, এখন একটু হলেও প্রফেশনাল ভাবে চেষ্টা করি কাজ করার। আগে কি হতো, এটা তো আরো 1 বছর আগে, তখন তো কি শুটের কথা বলে দৌড় দিয়ে চলে যেত, যে হ্যাঁ শুট আছে চলো যাই। তো পরে দেখা গেছে কি অনেক সময় একটু ধরার খেয়েছি অনেক টাইমে, যে যা দেখছি আমার আমার রোলটা আমার ভালো লাগে নাই, বা আমি একটা কাজে ফার্স্ট লিড করছি, এখন পরের কাজে দেখতেছি আমার সেকেন্ড লিড দিতেছে, না জানার কারণে স্টোরি। তো হুম হুম হুম। তখন পরে চিন্তা করলাম না, একটু চালাক হইতে হবে, একটু বুঝে শুনে যেতে হবে, সব কাজে ডাকলেই যাওয়া যাবে না। তো মানে ওই কাজটা আমি Definitely. স্টোরি না জেনে গেছি। তারপর হুম আমি হুম। জানলাম যে একটা স্টোরি, মজার স্টোরি। আর স্টোরিটা হচ্ছে কি, আরো মজার হইতো। আমি ভাবছিলাম যে মানে তোমরা যেটা দেখছো এটা তো শর্ট, মানে ওটা আরো বড় ছিল। ওইটাতে আমি আচ্ছা। কমপক্ষে 11টা মিষ্টি খেয়েছি, তুমি জানো? মানে ওকে। ডিরেক্টর ডিমান্ড ছিল ফুল মিষ্টি খাইতে হবে, তো ফুল মিষ্টির এই ক্লোজ শট, সামনে শট, পিসের ব্যাক শট, মিষ্টি খায়া পানিও খেতে হবে। মানে মানে আমাদের ডায়লগও ছিল এখানে, যে আমি মিষ্টি খাইতেছি, পানি পানি খাইতেছি, দাদা এসে বলতেছে যে ভাত খাইছিস আবার কেন খাস। তখন করছে যে কিছু বোঝানো যায় নাই। তো ওইখানে আমার আমার পার্টটা হলো জাস্ট, হ্যাঁ বুঝেছি ডায়াবেটিস সবারই হইতে পারে। আমরা মনে মনে করি যে জাস্ট জেনুইনলি এমনও তো বয়স্কদেরই হয়, দেখা গেছে যে এখন অনেক একজন ছেলেদের মানে মানে অনেক একদম টিনেজারও বাচ্চা হইতে পারে, কেবল হইতে হয়েছে পারে যে তারও, অনেকেই আছে যে তারও মন হয়েছে। করে না, চলাফেরা হ্যাঁ। করে না ঠিক তো, হুম হুম। খায় খায় আর ঘুমায়। সুগার লেভেল বেড়ে যায় আমার ও মতো। তো হইতেই পারে, অস্বাভাবিক কিছু। আমার ফ্রেন্ডেরই ডায়াবেটিস আছে একটা, আমার যত সম্ভব আমি জানি, ওকে। মানে আমার পরিচিত এক ফ্রেন্ডের ডায়াবেটিস আছে। হুম হুম।
এটাই। So, এরপর সবার উচিত এরপর হেলথ তোমার মেনটেন নেক্সট করা। প্ল্যানিং কি? কিভাবে এই কাজগুলোকে নিয়ে আগাতে চাচ্ছ? আগাতে চাচ্ছি বলতে, প্ল্যানিং তো অনেক কিছুই করা যায়, অনেক আছে, আর সব প্ল্যান তো পুরা হয় না, আর সব প্ল্যান বলতেও হয় না। তো তারপরেও আপাতত ডেফিনেটলি চিন্তা তুমি করব। এখানে আছো, এগুলো নিয়ে কাজ করে যাচ্ছ, আমাদের দর্শকরা অবশ্যই জানতে চায়। কাজ, আর কাজ হয়েছে কি সব উপর ডিপেন্ড না যে আমি চাইলে এই কাজটা করতে পারবো। এটা হলো ডিরেক্টর, ক্লায়েন্ট সবাই যখন মনে করে যে এই কাজটার জন্য আমি করতে পারি, তখনই ওরা আমাকে ডাকে। আমি তো এখন সেলিব্রিটি না যে যা ইচ্ছা তাই করলাম। আমিও একটা নর্মাল No, স্টুডেন্ট, you ফার্স্ট are ইয়ার। already so known. Definitely, you are already so known. Especially your Nestle ad make you so renowned. নোন আর সেলিব্রিটি এদের মধ্যে পার্থক্য আছে অনেক। যাই হোক, আমি আর্টিস্ট, হ্যাঁ। বাট ইয়া, আমার মধ্যে হয়েছে কি আমি চাইলে সব কাজ করতে পারি না। আমি একটু, আমার বয়সও কম আর দেখতে আরো কম বয়সের তুলনায়। সো আমি চাইলে অনেক কাজ করতে পারি না। দেখা যায় আমি লিটারালি টিনেজার আর ইয়াং ক্যারেক্টারই করি, যে 18 থেকে 22-এর যে রেঞ্জটা আছে, তাই না? এই এজের মধ্যে যদি তখন যদি শুরু যায়, ম্যাচ হয়ে যায়, তখনই আমার করা হয় বা আমাকে ডাকে। এর বাইরে দেখা, এর বাইরে আর এর পাশাপাশি আমার প্ল্যান আছে আপাতত লেখাপড়াটা শেষ করা, এটাই ফার্স্ট প্রায়োরিটি এখন। কজ এখানে আমি অনেক ফেস করছি এই পর্যন্ত আসতে চাই। সো এখন চিন্তা করতেছি আমি যে এখন তো আমার হয়ে গেছে অলরেডি, মানে এখন তো সবাই চিনে। Hmm. সো এখন আমার ওই দিক দিয়ে করা দরকার। দরকার বলে দুইটা কাজ কম করলেও এই ক্ষেত্রে যেন আমি একটু আবার ঠিক করতে পারি। কজ এই জায়গায় আমি একদমই মানে আমরা এই জায়গায় ফোকাস করতে চাই, এই জায়গায় আমরা একদমই স্যাক্রিফাইস করতেছি, এটা ট্রু কথা। আবার মাঝে মধ্যে চিন্তা করি এরকম। সো আর আমি চিন্তা করছিলাম শখেই করব পরে, বাট এটা করতে করতেছে না একটু অ্যাডিকশনের মতো হয়ে যায়, এটা আসলে আর অ্যাডিকশন, করার। হ্যাঁ ডেফিনেটলি অ্যাডিকশন হয়ে যায় তখন। কজ যখন মানুষ বলে তুমি এটা কাজ করার পর, যখন মানুষ অ্যাপ্রিসিয়েট করবে, বলবে ভালো করছো, আরো ভালো করবা, তখন আসলে তোমার নিজেরই যাবে যে আরো ভালো করবি। তাহলে ডেফিনেটলি একটা এক্সপেকটেশন তখন নিজেরও তৈরি হয়ে যায়, একটা হ্যাঁ, কনফিডেন্ট তৈরি হয়ে যায় নিজের প্রতি। ডেফিনেটলি। বিকজ ধরো আমি যদি একটা শুট করে ছবি দেই, দেখা যায় আমার ফ্রেন্ড আমাকে মেসেজ দিতে থাকবে, কবে আসবে, কি কাজ, হ্যান ত্যান, আসলে আমাকে লিঙ্ক দিয়ে আমি দেখতে চাই, এরকম এরকম গুড লাক ডেফিনেটলি আছে। এগুলোও একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, বলতে পারো মানুষের ভালো কিছু মানুষ পছন্দ করে। ওকে গ্রেট, চলো এবার আমরা একবার আমাদের কমেন্ট সেকশনটা ঘুরে আসি। শিওর, কে ওকে, কমেন্ট করছে? লেটস চেক ফর দ্য কমেন্টস। আমাদের সাথে অনেকেই রয়েছে। ইসমাম জাহান লিখেছে এলে আসলাম। আই গেস আচ্ছা শি সেড আচ্ছা। হিন্দি এন্ড বাংলা, আই হ্যাঁ, গেস। আচ্ছা, এর আমি মেবি চিনি, ওকে। এর সাথে আমার মেবি কথা হয়েছিল কয়েকদিন আগে। হুম, ওকে ওকে। জাদফি ভাইয়া লিখেছে ওয়াও আমাদের সুপারস্টারকে দেখে ভালো লাগছে, ডেফিনেটলি হি ইজ অ্যান সুপারস্টার অ্যান্ড অ্যামেজিং একে পার্সোনালিটি এর অ্যাজ চিনো ওয়েল। তুমি? উই অল নো হিম। আমি চিনি না, আমি জাস্ট কথাই বলে গেলাম, ওই জন্য দেখলাম কে মাঝে মধ্যে ইউ উইল গেট টু বলে। নো মোর। তুমি এখন এই কথাটা বললা না, দেখবা একটু পর কমেন্টস আসা শুরু হবে যে তুমি তাকে চিনো না কি হ্যান ত্যান। ওকে, ইউ উইল গেট টু নো মোর অ্যাহেড। ওকে। ও জানে, আমিও চিনি বাট মিফতাহুল ইসলাম, সুস্মিতা দে, রিয়া ও শাহরিয়ার। আমার ফ্রেন্ড, ওকে ভার্সিটি ফ্রেন্ড, ওদের মেনশন করছে। ওকে ওকে, হি মেনশন হিজ ফ্রেন্ডস। ওকে। জাহিন ইবনাত স্নেহা লিখেছে তারিফ ভাইয়া। হ্যাঁ, তারিফ ভাইয়া আজকে আমার আমাদের লিঙ্ক সাথে। দিছে। শাহরিয়ার তাসিন রিফাত লিখেছে তারিফ ব্রো বিগ ফ্যান। থ্যাংক ইউ সো ও আমার মাচ ফ্রেন্ড, এভরিওয়ান ফর বিং উইথ ও আস। আমার আমাদের ফ্রেন্ড, সবার সাথে মজা আপনারা নিতেছে, থাকবেন মজা শেষ নিতেছে, পর্যন্ত। আমার ফ্রেন্ড। ডেফিনেটলি ইউ আর ডুইং সামথিং ভেরি গুড। ফ্যান অবশ্যই হবে, ফ্রেন্ডসরাও ফ্যান হয়। অ্যান্ড সবাইকে এটাই বলতে চাবো, সবার উদ্দেশ্যে আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত, এবং আমাদের গেস্টকে নিয়ে কোনো প্রশ্ন বা বাই দ্য ওয়ে, ওরা তো চাইলে সব আমার লোকজন, তোমার লোকজন। এখানে আমার লোকজন আসবে, সমস্যা নাই, দেয়ার মানে দেখছো কেউ পাত্তাই দিতেছে না। দিবে। we just started the live, don't worry. And সবচেয়ে বড় সাপোর্ট আমাদের ফ্রেন্ডসরাই থাকে, ফ্রেন্ডসরাই হেল্প করে এই জায়গাগুলোকে ফিল আপ করতে। সো হোয়াট, why do we need other else, right?
সাপোর্ট আসলে অনেক এন্ড অলসো তারিফ ভাইয়ের ফ্রেন্ডদেরকে বলতে চাই সবাই আমাদের সাথে থাকবেন, ভাইয়াকে অলওয়েজ সাপোর্ট করবেন এন্ড অলসো সবাইকে ইন্সপায়ার করেন আমাদের লাইভে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং যেহেতু তারিফ ভাইয়ার এখানে ফ্রেন্ডসরা রয়েছে, তার কোনো সিক্রেটস থাকলে ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশনে, উই আর ওয়েটিং ফর দ্যাট। ওকে, হ্যাঁ, এবার ফ্রেন্ডস আসলে আমি বলি একটা কথা, ফ্রেন্ডস সাপোর্ট আসলে এটা অনেক ইম্পর্টেন্ট, লাইফে ম্যাটার করে। আমি যখন ব্যাকগ্রাউন্ড ডেফিনেটলি আর্টিস্ট ছিলাম দেখা গেছে কি কিছু হ্যাঁ মানুষ অনেক টিজ করছে আমারে যে কি করে এগুলা হ্যান ত্যান, মানে পচাইছে মজা নিছে, মাঝে মধ্যে চিন্তা করছি ঠিক আছে বাদ আর করবো না। তো দেয়ার ফ্রেন্ড যার পিছে ছিল আমার বলছে, ওরা সাপোর্ট করছে যে তুই কর পারবি একদিন। আমার থেকে ওদের বিশ্বাস বেশি ছিল। ফিনিক্সন, ডেফিনেটলি পরে অর্নিল, এরা ফ্রেন্ডসরা আমাকে অনেক অনেক সাপোর্ট সাপোর্টিভ করছে। হয়, অনেক সো ইন্সপায়ার করে তোমার ডেফিনেটলি। ওকে, অলসো এবার আমাকে বলো যে হলো তোমার হবিস কি? তোমার একটা গিটার আছে আমি জানি, তুমি গান করো সেটাও জানি, আমি আমার গিটার নিয়ে গানও করি না, ওই যে ছবি দেখছো ওইটা আরেকজনের জাস্ট পোজ দিয়ে ছবি তুলছি। কিন্তু গান তো করো। আমার দিকে বলছে আমার সিঙ্গার আছে আমার মধ্যে, বাট আমি গান পারি না। বললে মানবো না, আজকে একটা গান শোনাতে হবে। সিরিয়াসলি আমি গান গাই না, জীবনেও না। যদি কোনো ফ্রেন্ড বলে যে ও কোনোদিন আমার গান শুনছে কেউ, তাহলে বলবো। আজকে আমরা শুনবো আমি পারি না যেটা সেটা দুইটা বলবো লাইন, না। যে কোনো গান তোমার পছন্দের কিংবা তোমার পছন্দের ব্যান্ডের যে কোনো একটা গান। শরীর না ঠিক মতো। প্লিজ আমরা শুনতে চাই, প্লিজ ডোন্ট সে নো টুডে। অ্যাটলিস্ট যারা কখনো শোনেনি তারাও আজকে এই বাহানায় শুনতে পারবে। And we have you today, so definitely we want to hear something from you. তোমার পছন্দের যে কোনো একটা, দুটা আচ্ছা লাইন। কিন্তু পরে বলি, চিন্তা করতে তো হঠাৎ করে বলতে যে প্রেশার। ওকে, তুমি ততক্ষণ চিন্তা করতে থাকো, ততক্ষণ আমরা তোমার আরো হবিস সম্পর্কে জানি। তোমার হবিস কি সেটা বলো। তো অনেক থাকে। আমার ক্রিকেট খেলতে অনেক ভালো লাগে। তোমার সাউন্ড অনেক আস্তে আসছে। আমার হবিস অনেক, আমার ক্রিকেট খেলতে অনেক ভালো লাগে। সরি, উই একটা ক্যান সময় হিয়ার ইউ প্রপারলি, আরেকটু জোরে বলতে হবে। বললাম আমার ক্রিকেট খেলতে ভালো লাগে অনেক। ওকে, একটা সময় আমার এইমই ছিল যে ক্রিকেটার হব। আচ্ছা তারপর কি হলো, চেঞ্জ হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল বলতে, চেঞ্জ হয়ে গেল বলতে কি, সায়েন্স নিলাম নাইনে উঠে, পরে চিন্তা করলাম যে হয় না, এটাও দুইটা একসাথে হবে না, চিন্তা করছিলাম ফ্যামিলি হয়তো মাইনা নিবে না। হুম হুম। বাট এখন আচ্ছা রিয়েলাইজ করছি বললে হয়তো মেনে নিত, বাট আমি বলি। আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড। ওকে, আমরা কিন্তু একটা কমেন্টস দেখতে পাচ্ছি, শাহরিয়ার মিথ্যা তাহসিন রিফাত বলতেছে, লিখেছে তারিফ ভার্সিটিতে অনেক ভালো গান করে। So মিথ্যা now you বলতেছে। definitely have to sing something for us. মিথ্যা বলুক না বলুক, that doesn't matter. Comment section আচ্ছা আমরা এটা we got a proof. আচ্ছা আমি পরে দেখতেছি ব্যাপারটা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ওকে। তোমার লোক, তোমার পার্টি আসছে। ওকে, আমরা কমেন্টস আবার বাকিটা পরে দেখবো, অবশ্যই পরে দেখবো, আমরা আরো কমেন্টস পড়বো। এবার তুমি আমাকে এটা বলো যে ক্রিকেটের পাশাপাশি, যেমন এখন সম্পূর্ণ সময়টাই বেশিরভাগ বাসায় থাকা হচ্ছে, কোয়ারেন্টাইনে সবাই বাসায়, আহ, তো কিন্তু যে টাইমটায় ধরো তোমার পড়াশোনাও ছিল, একসাথে কাজও করছিলে, সেই সময়গুলোতে যখন তুমি ফ্রি টাইম পেতে তখন তুমি কি করতে বেশি পছন্দ করতে? আমি তো ফ্রি টাইমই পেতাম না। আমার আমি সকালে ঘুম থেকে উঠে কোন রকম দৌড় দিতাম, গুলিস্তান যে বাসের জন্য দাঁড়ায় থাকতাম। আমার বাসার আর আমার ভার্সিটি অনেক দূর। আচ্ছা আচ্ছা। আমার ভার্সিটি হলো ইউআইইউ, ওটা হলো যে নতুন বাজার, গুলশানের দিকে বাড্ডা। আর আমি থাকি আচ্ছা পুরান আচ্ছা। ঢাকা চানখারপুল। সো মনে করো সকালে ও উঠে প্রথমে লেট হয়ে গেছে, গুলিস্তান যাও, গুলিস্তান যা বাসে বাসের জন্য অপেক্ষা করো, বাসে উঠো, দাঁড়ায় দাঁড়ায় যাও, ধাক্কা খেতে খেতে ওইখানে নামো, আবার যাও। তো আবার সন্ধ্যা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, রেস্ট নেই, আসার পরে পরে আবার ঘুমাই, আবার সকালে। সো এটাই, সো যা করা হয় ওই ভার্সিটিতেই আড্ডা দেওয়া হয় বিকাল পর্যন্ত। 'cause ছুটি তো দুপুরেই হয়ে যায়, মনে করো ক্লাস শেষ হয়ে যায়। সো আমরা বিকাল পর্যন্ত চায়ের দোকানে আড্ডা দিই এই। তো কোন লাইফটা, এখন ডিফারেন্সটা কি মনে হচ্ছে যে কোন লাইফটাই ভালো ছিল, সেই বিজি লাইফটা নাকি লেজি লাইফটা? বিজি লাইফটা ভালো ছিল,
যে হ্যাঁ এনজয় করতাম, অনেক ঘুরতাম, খাওয়া দাওয়া করতাম বাইরে, বাট এখন কিছু করতে পারতেছি না। বাট কিছু করার নাই, এখন সিচুয়েশনের উপর এটা মেনে নিতে হবে। ডেফিনেটলি, ডেফিনেটলি। তো এখন হচ্ছে যে সময়গুলো তোমার বাসায় কাটানো হচ্ছে, এই সময়ে নতুন কিছু শিখেছো বা নতুন কোনো কিছু চেষ্টা করেছো? নতুন কিছু আর হয়েছে কি, আমার ধৈর্য এত কম, আসলে না বেশিক্ষণ আচ্ছা। কিছুতে ফোকাস করতে পারি না। দেখা গেছে কি, মনে করো আমি যদি কোনো সিরিজে যাই, আমি প্রথম 15 মিনিটে যদি একটু মজা না পাই, ওটা দেখাবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, লাইক আমি দুইটা দুইটা সিরিজ খুব পছন্দ করি, খুব দেখছি আমি এই ইয়াতে মানে ভালো লাগছে আমার, ওটা হলো মানি হাইস্ট আর গেম অফ থ্রোনস। ওগুলাতে আচ্ছা, কি আচ্ছা। হয়েছে, প্রথম থেকেই খুব সাসপেন্স দিচ্ছে বা বুঝাইছে, ইন্টারেস্ট জাগছে, দেখা শুরু করছি। দেখছি তো দেখছি, মনে করে উঠছি। আর অনেকগুলা চালু করছি, 20 মিনিট হয়ে গেছে, আমি স্টোরি বুঝতেছি না, বাদ একদম বাদ। আ- আহ, সো সো কোয়ারেন্টাইনে চিন্তা করছিলাম সাইন ল্যাঙ্গুয়েজ শিখবো। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো সাইন ল্যাঙ্গুয়েজ শেখার ইচ্ছা আমারও অনেক। I তো don't know আমি why, ইউটিউবে but তো I ইউটিউবে just আমি tried কয়েকদিন ট্রাই some, করছি। but পারিনি। ইউটিউবে আমি কয়েকদিন ট্রাই করছিলাম, হুম। পরে কয়েকদিন পর আর ভালো লাগতেছিল না, থাক পরে করবো, মন চাইলে নাই নাই। পরে রুবিক্স কিউব আচ্ছা। শিখছি, হুম, রুবিক্স হুম। কিউব শিখে এখন ভুলেও গেছি 3 মাসে। ওকে। মানে আমার রুবিক্স কিউবটা, মানে যে বাংলাদেশি রুবিক্স কিউব তত ভালো না, ঘুরে টুরে মানে কমফোর্ট ফিল হয় না। মানে আচ্ছা, আচ্ছা। প্রফেশনাল রুবিক্স যেটা আছে, মানে খুব ইজিলি মুভ করে, ওগুলা দিয়ে প্র্যাকটিস করলে ভালো লাগতো। বাট আমি শিখছিলাম, বাট লগারিদম মুখস্থ করতে হয়, তো এটা ভুলে গেছি। হুম, হুম, রুবিক্স হুম। কিউব প্র্যাকটিস করতে Okay, so you have it with us. এগুলোই। আচ্ছা, আচ্ছা। পড়াশোনার কথা হলো, পাশাপাশি কাজ করছো সেটার কথা হলো। এবার তোমার ফ্যামিলি সম্পর্কে বলো, তোমার বাসায় কে কে রয়েছে? আমার বাসায় আছে আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার ভাবি, আর আমি। আর আমার ওকে। আরেকটা বড় ভাই আছে, উনি ইউএসএ থাকে, ভাবি সহ দুইটা কিড আছে ওনার, দুইটা ভাতিজা আছে আমার। ওয়াও, দ্যাটস গ্রেট। তো ফ্যামিলি মেম্বারের সাথে কিভাবে সময় কাটানো হচ্ছে? ফ্যামিলি মেম্বারদের সাথে আসলে আমি আমি আমার ঘরেই থাকি সবসময়, অত সময় কাটাই না। আমি একটু বাসায় রিজার্ভ থাকতে পছন্দ করি। এমনি ওকে, মাঝে মধ্যে বের হই, রুম থেকে বের হই, কথা বলি, তারপর চলে আসি। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। তার মানে হচ্ছে তুমি যতটা পারো নিজের মতো থাকতে পছন্দ করো, তাই তো? নিজের মতো থাকতে কি, মানে আমি বাসার মধ্যে একটু রিজার্ভ, মানে আমি যেমনটা মানে বাইরে ওইরকমটা আমি বাসায় না। বাসায় খুবই ফর্মাল থাকি আসলে। হুম। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। সো লাইফের এইম কি? লাইফের এম নাই, যেটা হবে পরিস্থিতি যেখানে নিয়ে আসবে, আমি চিন্তা করিনি পরিস্থিতি এখন। যেখানে না, তারপরেও একটা মানুষের এক্সপেকটেশন থাকে সেটা। তুমি রিসেন্টলি মিডিয়াতে জয়েন হয়ে গেছো, ভালো ভালো অফার্স আসছে, কাজ করছো, এখান থেকে কি এক্সপেকটেশনস রাখছো? আর তোমার পড়াশোনাটাকে কোন স্টেজে নিয়ে যেতে চাচ্ছো? যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়তেছি, তো ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা, এটা একটা aim। আর আর মিডিয়াতে যেহেতু আছি, তো ভালো একটা অভিনেতা হওয়ার ইচ্ছা আছে। যদি হুম। হয়, ভাগ্যে থাকে, যদি সবকিছু মিলে অ্যাডজাস্ট করতে পারি তাহলে। হঠাৎ এই অ্যাক্টিং সাইডের কথা কিভাবে মাথায় আসলো? এটা হয়েছে কি, আমার ইচ্ছা ছিল মডেলিং করার। হুম। ওকে। আর আমার একটা আইডিয়া ছিল না, আমি কলেজ লাইফে সুন্দর ছবি তুলতাম ভালো, মানে মানুষ তখন কিন্তু আমি খুব ফ্রিক ছিলাম, যাদের ডিএসএলআর আছে ওদের পিছনে ঘুরতাম, বলতাম ছবি তুলে দে, ছবি তুলে দে। তো ছবিগুলো দিতাম, সুন্দর আসতো। আর কলেজ লাইফে আমি আরো ছোট ছিলাম, তো বাচ্চা টাইপ ছিলাম, আরো এখনো বাচ্চা, তখন আরো ছোট ছিলাম। তুমি যখন আচ্ছা। আমার গিটার ওয়ালা ছবিটা দেখছো না, এটা কলেজ লাইফের হুম, ছবি। হুম, হুম। ও, আই সি। তো তো মানুষ তো যে মডেল মডেল বলে ডাকতাম, তো এই মডেল, মডেলিং করো। তা আমি সিরিয়াসলি নিতাম না, বা মজা করে, হয়তো আমার নিজের ফিল্মে তো মজা করতেই পারি। তো একদিন কি হয়েছে, একটা জায়গায় গেছি, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড আসছে, যারা আমি চিনি না।
হুম। সে আমার হঠাৎ করে বলতেছে আমাকে দেখে, তুমি চাইলে মডেলিং করতে পারো, ইয়ে দেখতে ভালো আছো। তারপর আমি চিন্তা করলাম, আচ্ছা ও তো আমাদের ফান করবে না, ট্রাই করে দেখতে দেখা যেতে পারে। তারপরে যে আমি চেষ্টা করলাম ওইভাবে ভাবে যেটা বললাম। আর দ্বিতীয়ত হইলো, আমি যেগুলো যেই মডেলিং সেক্টরে আমার ছিল, ইচ্ছা ছিল, ওইটা হইলো ওই যে মানে ছবি তুলবে, আমার ব্র্যান্ডের কাপড় পরবে, ছবি তুলে দিবে, ওইগুলো পোস্টার হবে, বিলবোর্ড হবে। বাট পরে আমি রিয়েলাইজ করলাম ওইগুলোর জন্য অনেক লম্বা হইতে হয়, আরো ম্যাচিউর হইতে হয়, যেগুলা মানে আমি লম্বাও না তো ম্যাচিউর না, সো এগুলো আমার দিয়ে হবে না আসলে। র্যাম্প ওয়াক এগুলো আমার দিয়ে হবে না। সো আমি সামহাও টিভি টিভি কমার্শিয়াল লাইনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলাম, নিজেকে মানুষদের সাথে পরিচিত হওয়া শুরু করলাম। তো এখানে করতে করতে পরে এখানে অ্যাক্টিং তো করতেই হয়, কমার্শিয়াল হইলেও তো এখানে তো একটা মাস্ট জানা লাগে, তাই না? তো ওইটাই করতে করতে হয়ে গেছে। আর আমি তো অ্যাক্টিং কোথাও শিখিও নাই, মানুষ তো থিয়েটার করে। হুম হুম সো হুম। নিজের বাসায় আয়নার সামনে যতটুকু প্র্যাকটিস করা যায় তো করি। আর অডিশন দিলে এখানে ওরা অনেক শিখায় যে এইভাবে করো, এইভাবে করো। ওকে। ওইভাবেই আস্তে আস্তে আর 2 বছর ধরে করতে করতে মানে কিছুটা ইমপ্রুভ হয়েছে, খুব ইমপ্রুভ হয়নি, মানে কিছুটা হয়েছে, মানে এখন বলতে পারি যে 50% পারি। আর অনেক কিছু শেখার আছে। ইটস এনাফ, এখান থেকেই আস্তে আস্তে শিখবে আরো, তাই না? আচ্ছা, আমরা কিন্তু আমাদের প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো তুমি এবার ভাবতে থাকো কোন গানটা আমাদেরকে শোনাবে, ততক্ষণ আমরা একবার কমেন্ট সেকশনটা চেক করে আসি। ওকে। অতিথি ইসরাত, আমাদের অতিথি লিখেছে, হাই জুয়েনাল দিন আপু, থ্যাংক ইউ অতিথি আমাদের সাথে থাকার জন্য। আরো লিখেছে, হাই তারিফ জামান ভাইয়া। ওকে। সামসুন আফরাজ ফাহিম লিখেছে, অনেক শুভকামনা জুয়েনা, ধন্যবাদ এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এবং আমরা আমাদের শো এর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং এই শোটা আমাদের এই সিজনের লাস্ট শো ছিল। আমরা চেষ্টা করব আগামীতে আরো ইন্টারেস্টিং করার চেষ্টা করব এবং আপনাদের চাইবো আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আপনাদের আশীর্বাদ আমাদের টিনেজার্স ফ্যামিলির উপর সব সময় থাকবে। এবং লাস্টে যেটা বলতে চাই যে ভাইয়ার গান শুনে আজকে আমরা বিদায় নেব। ততদিন নেক্সট কাউকে আনার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। ভাইয়া গানটা শুনিয়ে দাও। এটা কি খুব জরুরি? মাফ করলে হয় না? না, ইউ হ্যাভ টু, টু লাইন্স। আচ্ছা ঠিক আছে, ডোন্ট টেক ইট সিরিয়াস। আর গান শুনে আমার মারতে ইচ্ছা করলে মাফ করে দিও। নো উই ওন্ট, কাম অন। ওকে, ট্রাই করি, ট্রাই করতে তো দোষ নেই। ডেফিনেটলি ডেফিনেটলি। ওকে। আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন, এ পৃথিবী ছেড়ে চলো যা, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। বুঝছে? থ্যাংক ইউ সো মাচ এন্ড ইট ওয়াজ সো গুড অ্যাকচুয়ালি। না, তুমি যেভাবে অ্যাক্ট ইট ওয়াজ করতেছো, সো ব্যাড। আমি পারি না, আমি পারি না, দ্যাট ওয়াজ আসলে পারি নাথিং। না। এনিওয়েজ, সো তুমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? কি বলবো, সবাই এই সিচুয়েশনে ভালো থাকবে, বাসায় থাকবে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবেন, স্টে সেফ, স্টে হোম। সবকিছু পরিস্থিতি ঠিক হয়ে গেলে আবার সবকিছু করতে পারবেন। আপাতত ধৈর্য ধরে রাখেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আমরা আছে। আর ওকে, কি থ্যাংক ইউ কি সো মাচ, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এবং আশা করছি নেক্সট সিজনেও আপনাদের সকলকে আমরা পাবো এবং নিয়ে আসবো নতুন কোনো অতিথি, ইন্টারেস্টিং কাউকে, ইন্টারেস্টিং এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ।